একটু নয়েজ হবে, আমি মাইক্রোফোনটা সেট আপ করতেছি। কি অবস্থা সবার? আবারও তোমাদের সাথে দেখা হলো। কেমন আছো সবাই? আর সব কিছু ঠিকঠাক কিনা, ভিডিও আর সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করো। সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা একটু কষ্ট করে কমেন্ট করো। আর এই চ্যাপ্টারটাতে ম্যাথ তেমন বেশি নাই, কিন্তু যেগুলো আছে ওগুলো ভেজাইল্লা। ভালো মতো খেয়াল করবে কি বলতেছি। ম্যাথ তেমন বেশি নাই, কিন্তু যেগুলো আছে ওগুলো ভেজাইল্লা। আর থিওরিগুলা তোমরা যারা থিওরি ক্লাস করছো এই চ্যাপ্টারের, একটু বইটা ভালো মতো পড়বা, একটু বই ভালো মতো পড়বা। আমি সৃজনশীল দেখানোর সময় হয়তো একটু করে থিওরি আলোচনা করতে পারি, বলা যায় না, করতেও পারি নাও করতে পারি। তো থিওরির ব্যাপারটা আমি একটু করে আলোচনা করলেও করতে পারি সৃজনশীল দেখানোর সময়। কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথ কম থাকলেও কিন্তু আমি এখন ম্যাথের কনসেপ্ট বোঝানোর সময় তোমাকে আমি থিওরির কনসেপ্টে অনেক কিছু বলে দিব। তো যেটা তোমাকে থিওরি আনসারে যদি থিওরি আসে এই চ্যাপ্টার থেকে গ অথবা ঘতে, তোমাকে হেল্প করবে সেগুলো বুঝতে। ওকে, ক্লিয়ার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, সব ক্লিয়ার। তাহলে আমি ক্লাস শুরু করি, চলো। সবার প্রথমেই এই যে ক্যাটাগরি টাইপ 1 এর ট্রানজিস্টর রিলেটেড প্রবলেমগুলো করব আমরা। ট্রানজিস্টর রিলেটেড প্রবলেমের মধ্যে ক্যাটাগরি 1 দিছি, ক্যাটাগরি 2 দিছি, ক্যাটাগরি 3ও দিছি আমি। তুমি আস্তে আস্তে দেখতে পারবা। প্রথম পৃষ্ঠায় হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি 1, যেটা হচ্ছে কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে। কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে আমি তোমাকে আগে বলবো, তুমি চোখ বন্ধ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তুমি পরে লিখিও, বা এখন লিখতে চাইলে তোমার সময়টা নষ্ট হবে। তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও আপাতত, আমি বুঝাচ্ছি। স্ক্রিনশট নিলে কি হবে জানো? আমি একটু বেশি পড়াইতে পারবো, তোমরা একটু বেশিক্ষণ পড়তে পারবা। আর তোমাদের লেখার সময় যে সময়টা মানে লাগবে, সে সময়টা যদি আমি তোমাকে বোঝানোতে ব্যয় করি তাহলে একটু বেশি বুঝতে পারবা। তোমরা স্ক্রিনশট থেকে পরে তুলে নিবা এবং নোটগুলো সুন্দর করে নোট করবা। নোট না করলে তোমার পড়াটা ক্লিয়ার হবে না। একটু কষ্ট করে একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর এখানে যে চিত্রটা আছে এটা হচ্ছে কমন, দাঁড়াও স্ক্রিনশট নেওয়ার আগে একটু লিখি কিছু। কমন, দেখো বেস, কমন বেস, তো আমি সি বি লিখছি। কমন বেস, তো কমন বেস, সেজন্য সি বি লিখছি। কমন বেস ট্রানজিস্টর এটা, এবং এটা হচ্ছে একটা এন পি এন ট্রানজিস্টর। এটা কি ট্রানজিস্টর? এন পি এন। তুমি একটা ছবি তুলো, এটা স্ক্রিনশট তুলো, আমি বুঝাবো, আমি সব কিছু বুঝাবো। কেমনে এন পি এন বুঝবো, কেমনে কমন বেস বুঝবো, কেমনে কমন এমিটার বুঝবো, বা পরীক্ষার হলে কিভাবে চিত্র আঁকবো, সব কিছু বুঝাবো। একটু দেখো আগে। স্ক্রিনশট ডান? ওকে, এসএস ডান সবাই বলছে। এসএস ডান যেহেতু বলছে সবাই, আমি একটা পৃষ্ঠা এক্সট্রা নিচ্ছি, জাস্ট এটা হচ্ছে বোঝানোর স্বার্থে। প্রথমত কিছু বেসিক কথা বলি। বেসিক কথা বলতে ডায়োডের চিহ্ন, ডায়োড কি বলতেছে খেয়াল রাখবা। ডায়োড, ডায়োডের চিহ্ন হচ্ছে এরকম। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, ঠিক না? কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা যে ডায়োডটা ইউজ করি সেটা হচ্ছে পিএনপি অথবা এনপিএন। এখন তুমি কিভাবে বুঝবা কোনটা পিএনপি কোনটা
এনপিএন। তুমি ফার্স্টে এরকম একটা চিত্র আঁকবা, দেখো এরকম একটা চিত্র আঁকবা, যেটা দেখো এরকম একটা টান দিবা, নিচে একটা টান দিবা, এভাবে একটা ত্রিভুজের মাথাটা ভাঙা টাইপের এভাবে একটা টান দিবা। তুমি কেমনে বুঝবা এনপি আর পিএনপি, এনপিএন আর পিএনপি কেমনে বুঝবা আমি বলি। তুমি এটা মাথার মধ্যে সেট করে ফেলো, আমরা কার্শফের, দেখো কার্শফের জাংশন সূত্র বা প্রথম সূত্র কি মনে আছে আমাদের? কার্শফের জাংশন সূত্র বা প্রথম সূত্র, কার্শফের জাংশন সূত্র বা প্রথম সূত্র ছিল কোনো একটা পয়েন্টে, এটা যদি একটা পয়েন্ট হয়, যতগুলো কারেন্ট ঢুকবে সেটার সমষ্টি সমান যতগুলো কারেন্ট বের হবে, ঠিক না? যতগুলো কারেন্ট ঢুকবে সেটার সমষ্টি সমান ছিল যতগুলো কারেন্ট বের হবে। এখন এটার ক্ষেত্রে, এই জাংশনটার ক্ষেত্রে বা এই ট্রানজিস্টরের ক্ষেত্রে, এই ডায়োডের ক্ষেত্রে কারেন্ট আইই মানে হচ্ছে এমিটার কারেন্ট। কি বলতেছি? এমিটার কারেন্ট। এমিটার কারেন্ট যদি ঢুকে কোনো একটা পয়েন্টে, মনে করো কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে এমিটার কারেন্ট ঢুকছে মানে আইই ঢুকছে, তাহলে এই পয়েন্ট থেকে বের হবে কে কে জানো? বেস কারেন্ট আইবি, বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট। কোন একটা পয়েন্টে যদি এমিটার কারেন্ট ঢুকে বের হবে কে? বেস কারেন্ট আর এমিটার কারেন্ট, সরি কালেক্টর কারেন্ট। বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট বের হবে। কোনো একটা পয়েন্টে এমিটার কারেন্ট ঢুকলে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট বের হবে। মানে আমি মোট কথা এটা বলতে পারি, এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এই সূত্রটা আমরা সবাই জানি যেহেতু থিওরি ক্লাস করছি। দেখো এমিটার কারেন্ট সমান কি? বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। কেন? কারণ একটা পয়েন্টের মধ্যে এমিটার কারেন্ট ঢুকতেছে এবং সেই পয়েন্ট থেকে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট বের হয়ে যাচ্ছে। আচ্ছা উল্টাভাবে চিন্তা করো তো, উল্টাভাবে চিন্তা বলতে, এই একটা পয়েন্টের ভিতরে বেস কারেন্ট ঢুকছে, কালেক্টর কারেন্টও ঢুকছে, তাহলে বের হবে কে? এমিটার কারেন্ট, ঠিক না? বের হবে কে? এমিটার কারেন্ট। এখন এখানে যে তিনটা দাগ দিছি, এই তিনটা দাগ হচ্ছে, একটা হচ্ছে এমিটারের জন্য, একটা কালেক্টরের জন্য আর একটা বেসের জন্য। কি বললাম? একটা এমিটারের জন্য, একটা কালেক্টরের জন্য, একটা বেসের জন্য। এখন তুমি যে কোনো একটা দিক দাও, তুমি যদি এমিটারের দিকটা দাও বাকি দুইটা অটোমেটিক্যালি বুঝে যাবা। যেমন ধরো আমি ধরলাম এটা একটা গোলা চিন্তা করি, হ্যাঁ, বা পয়েন্ট চিন্তা করি। এতক্ষণ যে পয়েন্টটা চিন্তা করতেছিলাম এইটাকে একটা পয়েন্ট চিন্তা করি। এই পয়েন্টের ভিতরে যদি এমিটার কারেন্ট ঢুকে, এই পয়েন্টের ভিতর যদি এমিটার কারেন্ট ঢুকে, তার মানে আমরা বুঝতেছি এখান থেকে বেস কারেন্ট বের হবে, এখান থেকে কালেক্টর কারেন্ট বের হবে। কেন? কারণ এমিটার ঢুকলে বাকি দুইটা বের হবে। এটা আমাদের জানা কথা এই সূত্র থেকে বা এই সূত্র থেকে। আচ্ছা যদি এমিটার বের হইতো, এমিটার কারেন্ট যদি বের হইলে তাহলে এখানে বেস কারেন্ট আর এমিটার কালেক্টর কারেন্ট ঢুকতো, বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট ঢুকতো। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝছি আমরা। যদি বুঝে থাকি, এটার নাম হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এটার নাম হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। ভাইয়া কেমনে বুঝছেন? এই যে দেখো ই মানে এমিটার কারেন্ট যদি বাইরের দিকে যায়, মানে এই গোল্লা থেকে বের হয়েছে মতো মনে হয়, তাহলে এনপিএন ট্রানজিস্টর। আর এমিটার কারেন্ট যদি অন্তর্মুখী হয় তাহলে সেটাকে পিএনপি ট্রানজিস্টর বলবো। তো তুমি লিখতে পারো আইই অন্তর্মুখী, আই অন্তর্মুখী হলে পিএনপি, আর আইই বহির্মুখী হলে এনপিএন। এখন আমি
এই একটু বুঝছো কিনা বলো তো, একটু একটু কমেন্ট করো, আমি একটু একটু দাঁড়াও, আমি আসতেছি। হ্যালো আম্মু, এই ভাইয়ার মোবাইলে কল দিও না, ভাইয়ার মোবাইলে কল দিও না, আমি ক্লাস নিচ্ছি তো। একটু বুঝছো সবাই? আচ্ছা, যদি বুঝে থাকো, যেহেতু বুঝছো, আমি একটু দেখাই তোমাদেরকে। এবার এবার সূত্রগুলো একটু বুঝাই। সূত্রগুলো বোঝানোর আগে আর একটা ব্যাপার বুঝাই, চিত্রটা। চিত্র, এটার নাম কি বললাম আমি? কমন কমন বেস। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের থিওরি ক্লাসে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, এই চিত্রগুলা কি দেখানো হয়েছিল কিনা একটু বলো তো, একটু কমেন্ট করো তো। একটু কমেন্ট করো। যদি দেখানো হয়ে থাকে তাহলে আমার একটু কষ্ট কম হবে, আর যদি দেখানো না হয় তাও আমার কষ্ট কমই হবে বলতে গেলে, কারণ এটা তোমরা বুঝবে আশা করি। আচ্ছা, যেহেতু দেখানো হয় নাই, আমি একটু করে তোমাদেরকে বুঝাই, হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করিও। তোমরা যদি এটা বুঝো, আমি মানে আমি কনফিডেন্ট যে তোমরা এই চ্যাপ্টারে আটকাবা না কোথাও। যদি কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, এই টপিকগুলো যদি তোমরা ধরতে পারো, তোমরা আর আটকাবা না। আচ্ছা, একটু চিন্তা করো, আমি আঁকার আগে এটাকে আমি এভাবে রেখে দিলাম, আমি তোমাকে কমন বেস কানেকশন একটা এঁকে দেখাই, কেমন? আমার তো এখানে পৃষ্ঠাটা নেওয়া লাগবে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। দেখো কিভাবে আঁকবা, পরীক্ষার হলে কিভাবে আঁকবা সেটা আমি তোমাকে একটু বুঝাচ্ছি। দেখো, পিএনপি বলুক বা এনপিএন বলুক, তুমি দুটোটাই আঁকতে পারবা। দেখো, কমন কমন মানে কি? কমন মানে কি বলো তো? কমন শব্দের অর্থ কি? যেমন ধরো আমি বললাম আমার ক্লাস যে করতেছে বা আমার সাথে এখানে একটা আরেকজন ছেলে দাঁড়ায় আছে মনে করো, আমি বললাম ওর আর আমার গায়ের রং একই, গায়ের রং একই, মানে আমি বুঝাতে চাচ্ছি ওর গায়ের রং আমার গায়ের রং কি, সেম বা কমন, আমাদের মধ্যে একটা কমন আছে, আমাদের গায়ের রং। তো এখন এখানে তো আর গায়ের রং বুঝাতে পারবো না, এখানে কমন কি সেটা তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে। যেমন ধরো কমন কি বলছে? বেস। কমন বেস, তার মানে বেসটা হচ্ছে কমন। বেসটা কমন মানে বেস থাকবে মাঝখানে, এদিকে এমিটার থাকবে, এদিকে কালেক্টর থাকবে। বেসটাকে এমনভাবে দিতে হবে দুইজনের সাথে কমন করে। তো আমরা দেখো পিএনপি আঁকবো নাকি এনপিএন আঁকবো? আমি এনপিএনটা এঁকে দেখাই, পিএনপি তোমরা নিজেরা চেষ্টা করবা। সেম সেম, এনপিএন আর পিএনপি সেম, জাস্ট দিক ভিন্ন হবে। একটু দেখো, প্রথমত আমি বলছি ওই ডায়োডটা একটু আঁকবো, প্রথমেই ডায়োডটা আঁকি। দেখো এভাবে এভাবে একটা নিচে টান দিয়ে দিবা আগে, তাহলে সুবিধা হবে। দেখো আমি তিনটা টান দিয়ে ফেলছি অলরেডি। এবার আমাদের একটু চিত্রে যায়। দেখো চিত্রে এই অংশটাতে একটা গোল্লা করে দাও, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। এই অংশটাতে একটা গোল্লা করে দাও।
এখন দেখো আমি এই টানটাও দিছি, এই টানটাও দিছি, এই টানটাও দিছি। দেখো এটা বলতেছে এমিটার, এটা বলতেছে বেস, এটা বলতেছে কালেক্টর। কেন বেস মাঝখানে? কারণ দুইজনের সাথে কমন। এবার ভাইয়া এগুলা কেমনে দিব? এগুলা একদিকে দেখতেছি এদিকে প্লাস, এদিকে মাইনাস, আবার এদিকে দেখতেছি এদিকে মাইনাস, এদিকে প্লাস। টেনশন একদম করিও না, আমি বলতেছি। দেখো এগুলো কিভাবে তুমি বের করবা, দেখো পরীক্ষার হলে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই। দেখো প্রথমত আমি কি লিখছি এখানে, এন পি এন। আচ্ছা এন পি এন আমি বুঝে গেছি, আমি কমন বেস যেহেতু আঁকতেছি, এটা হবে বেস, এটা হবে এমিটার, আর এটা হবে কি কালেক্টর। স্বাভাবিক। বা এটাকে তুমি যদি বলতে চাও এটা কালেক্টর এটা এমিটার, তাও কোনো সমস্যা নাই, কিন্তু কমন বেসের মধ্যে বেস মাঝখানে থাকবে, এটাই হচ্ছে কথা। তুমি চাইলে এমিটার পরে দাও বা কালেক্টর পরে দাও, কোনো সমস্যা নাই। তোমার শুধু কারেন্টের দিকটা ঠিক মতো রাখতে হবে। কারেন্টের দিক বলতে আমি এমিটার এদিকেই রাখি, কারণ আমার ইভিসি এরকম বলতে সুবিধা লাগে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এবার এনপিএন। এনপিএন মানে হচ্ছে এমিটারের কারেন্ট বাইরের দিকে যাবে, এমিটারের কারেন্ট বহির্মুখী। এই যে আমি একটু আগে শিখাইলাম না, আই ই বহির্মুখী হলে এনপিএন বলছি না? আচ্ছা আই ই বহির্মুখী হলে এনপিএন। যদি ই এখান থেকে বের হয় তাহলে বি আর সি এখানে ঢুকবে। এই যে আই ই যদি বের হয়, আই বি আর আই সি ঢুকবে। আই বি মানে কি? বেস কারেন্ট। আই মানে কারেন্ট, বি দ্বারা বুঝেছি বেসের কারেন্ট, সি মানে কালেক্টর কারেন্ট, আই ই মানে হচ্ছে এমিটার কারেন্ট। আচ্ছা একটু যদি বুঝে যায়, আমাদের এখানে একটা ঘর আঁকবো। দেখো এখানে একটা ঘর আঁকবো, আমি এখানে ব্যাটারি টাইটানে আঁকতেছি না, আমি তোমাকে জাস্ট বুঝাচ্ছি। এখানে আরেকটা ঘর আঁকবো, তোমাকে আমি বুঝানোর জন্য এই ঘরগুলো এঁকে ফেলছি ডিরেক্ট। এখন আমরা একটু সমতা বিধান করব। কিরকম সমতা বিধান? দেখো দেখো এটা হচ্ছে এমিটারের ঘর, এটা হচ্ছে কালেক্টরের ঘর, মাঝখানে বেস আছে। এটা এমিটারের ঘর, এটা কালেক্টরের ঘর, মাঝখানে কি আছে? বেস আছে। আচ্ছা দেখো এটা এমিটারের ঘর, এটা কালেক্টরের ঘর, মাঝখানে কি? বেস। এবার একটু চিন্তা করো, কমন বেস কনফিগারেশনে, কমন বেস কনফিগারেশনে এমিটার থাকে ইনপুটে আর কালেক্টর থাকে আউটপুটে। এমিটার থাকে ইনপুটে, কালেক্টর থাকে আউটপুটে। তুমি এরকম বক্স এঁকে ফেলছো না? এখন প্রত্যেক ঘরে একটা ভোল্টেজ মানে ব্যাটারি লাগবে, আর একটা রোধ লাগবে, রোধ আরেকটা কি? ব্যাটারি। তো আমি এখানে একটা রোধ দিলাম, যেটার নাম দিলাম আর ইনপুট, মানে রোধের ইনপুট। এখানে আরেকটা রোধ দিলাম, যেটার নাম আর আউটপুট। এটার আরেকটা নাম আছে কি জানো? লোড রেজিস্ট্যান্স। এটার আরেকটা নাম কি? আর এল মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স। দেখো আমি ইনপুটেও একটা রোধ দিছি, আউটপুটে একটা রোধ দিছি, এখন শুধু ব্যাটারি দিব। এবার এই ব্যাটারির চিহ্নগুলা কিভাবে তুমি বের করবা চিন্তা করো। দেখো নর্মাল বেসিকে চিন্তা করো, নর্মাল একদম তোমাদের কমন সেন্স দিয়ে। এই ঘরটা হচ্ছে আইই মানে এমিটার কারেন্টের ঘর। দেখো এমিটার কারেন্ট তুমি দেখতেছো কি? তুমি একটা ব্যাটারির কথা চিন্তা করো, নর্মাল একটা ব্যাটারির কথা চিন্তা করো। এটা একটা প্লাস, এটা মাইনাস, মনে করো এটা একটা বর্তনী। কারেন্ট সবসময় কি হয়? কারেন্ট আমরা জানি সবসময় পজিটিভ প্রান্ত থেকে, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বের হয় আই 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 আই। কেউ এসে যাও না আবার, আমি আসতে বলতেছি না, আমি আই লিখতেছি, আই। একটা জিনিস খেয়াল রাখবা, এই ব্যাটারি থেকে বের হইছে আই, ঢুকছে আই। খেয়াল করবা, বের হইছে আই, ঢুকছেও আই। পজিটিভ প্রান্ত থেকে বের হইছে, নেগেটিভ প্রান্তে ঢুকছে। পজিটিভ প্রান্ত থেকে বের হইছে, নেগেটিভ প্রান্তে কি হইছে? ঢুকছে। আচ্ছা তার মানে এখানে দেখো
আই কারেন্ট এদিকে যাচ্ছে, গিয়ে কাকে পাবে? পজিটিভ প্রান্তকে পাবে নাকি নেগেটিভ প্রান্তকে পাবে বলো তো? অবশ্যই নেগেটিভ প্রান্তকে পাবে। তার মানে কারেন্টটা এই পজিটিভ প্রান্ত থেকে এদিকে বের হয়ে এদিকে গেছিল, কোনো একদিকে গিয়ে আবার এদিকে আসছে, এরকম কিছু একটা হয়েছে, ঠিক না? ওকে, আসলে সেরকম হয় নাই। এখানে এসে কি হয়েছে জানো? বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টে ভাগ হয়ে গেছে। তা আমাদের আপাতত এটা বোঝার দরকার নাই, আমরা জাস্ট এই ঘরের ক্ষেত্রে চিন্তা করি, এই ঘরের প্লাস কোনটা মাইনাস কোনটা। মাইনাসের দিকে কারেন্ট ঢুকতেছে আর প্লাস থেকে কারেন্ট বের হয়। সেম ভাবে এটা হচ্ছে কালেক্টরের ঘর, আমি বেসকে ধরতেছি না, এটা কার ঘর? কালেক্টরের ঘর। কালেক্টরের কি হয়েছে? এদিকে যাচ্ছে, তার মানে সে এভাবে যাচ্ছিল, এভাবে যাচ্ছিল, এভাবে যাচ্ছিল, মানে যাত্রা শুরু করছে একটা প্লাস চিহ্ন থেকে, তাহলে প্লাস মাইনাস। একে ফেলছি কমন বেস কনফিগারেশন, একে ফেলছি। প্রথমে এটা আঁকছি, গোল্লাটা দিছি, এরপরে চিহ্ন অনুযায়ী এনপিএন আঁকতেছি নাকি পিএনপি আঁকতেছি সেটার উপর ডিপেন্ড করে এই আইই আইবি আইসি গুলো লিখছি, এরপরে ব্যাটারির চিহ্ন দিছি। ওকে, সেমটা যদি পিএনপি আঁকতে হইতো, আমাকে যদি পিএনপি বলতো আমি কিভাবে আঁকতাম আমি সেটাও দেখাচ্ছি। আপাতত এটা বুঝছো কিনা বলো? যদি পিএনপি কমন বেস কনফিগারেশন পিএনপি রাখতে বলতো, ও আজান দিচ্ছে, হ্যাঁ তোমরা নামাজ পড়ে আসো, আপাতত আমি এটা বুঝাই। এবার দেখো আমি সেমটাই পিএনপির জন্য আঁকবো। কিসের জন্য? পিএনপি। ফার্স্টে কি করব? এভাবে একটা গোল্লা দিব, গোল্লা বেশি বড় হয়ে গেছে, এভাবে একটা গোল্লা দিব, এরপর নিচে একটা টান দিব ছোট করে, এরপর এভাবে এভাবে। এবার কি বলছে সেটার উপর ডিপেন্ড করে, যদি কমন বেস বলে বেসকে এখানে বসাই দিব, এটা এমিটার, এটা কারেন্ট। আঁকতে বলছে পিএনপি। পিএনপি মানে হচ্ছে আইই ভিতরের দিকে ঢুকবে, আইই ভিতরের দিকে ঢুকবে, তার মানে আইই এর দিক হবে এটা, এটা আইই এর দিক, আর বাকিগুলো বের হবে নিশ্চয়, কারণ আইই যদি ঢুকে বি আর সি বের হবে, এটা বের হওয়ার দিক, আইসি এটা আইবি। এবার আমি আবার আগের মতো এটাকে একটা বক্স করে ফেলবো, সেম ভাবে এটাকেও একটা বক্স করে ফেলবো। এখন ইনপুট রেজিস্ট্যান্স দিব, ইনপুট রেজিস্ট্যান্স এটা মুছলাম, এখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স যেটার নাম আর ইন লিখলাম, এখানে একটা আউটপুট রেজিস্ট্যান্স দিব যেটার নাম আর আউট অথবা আর এলও বলতে পারি। সব সময় আউটপুটে আর এল থাকবে, মানে লোড রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার আর কি কি দিতে হবে? ব্যাটারি দিতে হবে। ব্যাটারির জন্য একটু চিন্তা করতে হবে আমাদের কারেন্টের দিকটা। দেখতেছি কারেন্ট এদিকে যাচ্ছে, মানে আইইটা ডান পাশে যাচ্ছে, মানে সে আগে এরকম ছিল, এরকম ছিল, এরকম গেছে, মানে এই দিক থেকে বের হইছে, তার মানে পজিটিভ প্রান্ত থেকে বের হবে। দুইটা ব্যাটারি দিছি, তুমি চাইলে একটা ব্যাটারি দিয়েও দেখাতে পারো, কিন্তু সুন্দর লাগে দুইটা ব্যাটারি দিলে, বা তুমি তিনটাও দিতে পারো। আচ্ছা, এবার এখানে দেখো আইসি, আইসি এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ঢুকতেছে, তার মানে নেগেটিভে ঢুকবে। এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। আশা করি বুঝছো। এবার পিএনপি কমন বেস ট্রানজিস্টর রেখে ফেললাম। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছো। আঁকতে পারবা? আঁকতে পারবা? এরকম করে করে যাদেরকে কমন নাম দিবে, তোমাকে যদি বলতো কমন এমিটার, তাহলে এমিটারকে মাঝখানে রাখতা, বাকি দুইটা নিয়ে ঘর করতা। যদি বলতো কমন কালেক্টর, তাহলে কালেক্টরকে মাঝখানে রাখতা, বাকি দুইটাকে নিয়ে ঘর করতা। ক্লিয়ার? ওকে, এটা এটা যেহেতু বুঝছো, এটা তোমাদের অনেক কাজে আসবে। ওকে, আমি এটা মুছি। মূল বেসিক এগুলাই, এক এক জায়গায় বক্সগুলা হয়তো অন্যরকম ভাবে আঁকতে পারে, সেটা ফ্যাক্ট না। তুমি মূল বেসিক এটা, এবং তুমি পরীক্ষার খাতায় এভাবেই আঁকবা,
আমি যেভাবে দেখাইলাম। আচ্ছা, এবার এই চিত্রটা মনে হবে যে কত সহজ। এখন এটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এই যে ই বের হইছে, সেজন্য এটা এনপিএন, সেটার জন্য এটা কি এনপিএন। আচ্ছা, যাই হোক, এবার প্রত্যেকটারই এরকম চিত্র আছে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সূত্রগুলো একটু দেখা। তোমরা কি লাইভ দেখতেছো? ইনশাল্লাহ পারবে সবাই, ভেরি গুড। এবার এই সূত্রগুলো এখানে মনে হচ্ছে না কত কঠিন, মনে হচ্ছে কত কঠিন কথাবার্তা, কিন্তু এগুলো সব আসলে সহজ কথাবার্তা। তুমি জাস্ট দেখো এখানে শব্দগুলো কি কি বলছে। কারেন্ট গেইন, কারেন্ট মানে হচ্ছে প্রবাহ, আর গেইন মানে হচ্ছে লাভ, প্রবাহ লাভ। আমি তোমাদেরকে আজকে একটা কথা ক্লিয়ার করে দিই। কোন জায়গায় ক্লিয়ারটা করা যায়? এই যে এই পৃষ্ঠার মধ্যে করি। দেখো, প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বা যদি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, দেখো কি বলছি, প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, অথবা যদি বলে কারেন্ট গেইন, এগুলো সব হচ্ছে একই জিনিস, এগুলো সব হচ্ছে একই জিনিস। মানে একই জিনিসের বিভিন্ন ধরনের নাম, বন্ধুরা মস্কারি করে করে এক একজনের নাম এক একটা দেয় না, তো সেরকম প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট গেইন, এই শব্দগুলো দেখলে মনে করবা না যে ভিন্ন ভিন্ন কিছু মনে করবা না, এগুলো সব একই। আচ্ছা, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ কারেন্ট, যাই হোক, প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ কারেন্ট বা কারেন্ট গেইন, এই শব্দগুলো আসলে সব সেম কথা, এবং সবগুলার সূত্র কি জানো? সবগুলার ক্ষেত্রে যেখানেই দেখবা এরকম গেইন শব্দটা আছে, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কি বলতেছি ভালো মতো খেয়াল করো, আউটপুট ডিভাইডেড বাই কি? ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই কথাটা ভালো মতো খেয়াল করো, এটাই মানে হচ্ছে লাভ করছি, কতটুক লাভ হয়েছে, আমার আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করলে আমি কতটুক লাভ করছি সেটা খুঁজে বের করতে পারবো। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমাদের কাছে এই সূত্রগুলো এখন কিচ্ছুই মনে হবে না। এবার দেখো সূত্রগুলো। ট্রানজিস্টর রিলেটেড প্রবলেম ক্যাটাগরি 1 এ কমন বেস কনফিগারেশনের সূত্রগুলো দেখাচ্ছি। কারেন্ট গেইন বা প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ কারেন্ট, যেটাই বলবে, কমন বেসের ক্ষেত্রে দেখো, কমন বেসের ক্ষেত্রে আমরা আলফা দ্বারা প্রকাশ করি কারেন্ট গেইনকে, কমন বেসের ক্ষেত্রে আলফা দ্বারা প্রকাশ করি। এবং এটা কি হবে? কারেন্ট গেইন না, কারেন্ট গেইন মানে আমি কারেন্ট কতটুক পাইছি, লাভ করছি এক্সট্রা, তাহলে আউটপুট, কারেন্টের আউটপুট ডিভাইডেড বাই কারেন্টের ইনপুট, কারেন্টের আউটপুট ডিভাইডেড বাই কারেন্টের ইনপুট। আচ্ছা, কমন বেস কনফিগারেশনে আমি বলছিলাম এমিটার ইনপুট, কালেক্টর আউটপুট। এই যে এমিটারটা হচ্ছে ইনপুট আকারে এখানে, আর কালেক্টরটা হচ্ছে আউটপুট আকারে। তার মানে আই ইনপুট মানে হচ্ছে এমিটারের প্রবাহ, আর আই আউটপুট মানে হচ্ছে কালেক্টরের প্রবাহ। ওকে, তার মানে তোমাকে যদি প্রশ্নে বলে দেয় কোনো সময় যে কমন বেস কনফিগারেশন, তখন তুমি আলফার মান বের করবে কিভাবে? আইসি ডিভাইডেড বাই আইই দিয়ে। আইসি মানে হচ্ছে কালেক্টর কারেন্ট, যেটা আউটপুট কারেন্ট, আইই মানে হচ্ছে ইনপুট কারেন্ট, যেটা এমিটারের কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার ভোল্টেজ গেইন, তুমি শুধু একটা শিখলে হবে, ভোল্টেজ গেইনেরটা তোমার আর ঝামেলা হবে না। ভোল্টেজ গেইনকে আমি এভি দ্বারা লিখছি। কি দ্বারা লিখছি? এভি। আচ্ছা, ভোল্টেজ গেইন এটা প্রমাণ করব। দেখো,
কারেন্ট গেইন হচ্ছে আলফা, আলফা ইজ ইকুয়াল টু পাইছি কি আইসি বাই আইই। কেন আইসি হচ্ছে আউটপুট কারেন্ট আর আইই হচ্ছে ইনপুট কারেন্ট। এবার আমি ভোল্টেজ গেইন দেখো, এভি মানে কি জানো? এভি মানে হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ ভোল্টেজ, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ ভোল্টেজ শর্ট ফর্মে আমি এভি দ্বারা লিখলাম, নট ভিএ। ভিএ মানে হচ্ছে এ বিন্দুর বিভব পার্থক্য। ভিএ যদি লিখি তাহলে বুঝবো এ বিন্দুর বিভব পার্থক্য, আর এভি যদি লিখি তাহলে বুঝবো অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ ভোল্টেজ, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ ভোল্টেজ। এখন দেখো আমি বললাম অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ ভোল্টেজ বা ভোল্টেজ লাভ বা ভোল্টেজ প্রবাহ, ভোল্টেজ বিবর্ধন গুণাঙ্ক বা যদি বলে ভোল্টেজ গেইন, সব একই কথা না? কারেন্টের ক্ষেত্রে যেরকম বলছিলাম প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, প্রবাহ কি ছিল কারেন্ট গেইন আর অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ কারেন্ট, সবগুলাই একই জিনিস ছিল, সেটা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই বা আউটপুট বাই ইনপুট। সেমভাবে ভোল্টেজ গেইন বা ভোল্টেজ লাভ সেটাকে আমরা এভি দ্বারা প্রকাশ করতেছি, তার মানে ভোল্টেজের আউটপুট ডিভাইডেড বাই ভোল্টেজের ইনপুট। এটা তো বুঝছো ভোল্টেজ কতটুক লাভ করছি সেটা, ভোল্টেজ কতটুক লাভ করছি সেটা না। আচ্ছা ভোল্টেজের আউটপুট, আচ্ছা তোমাদের কি ওহমের সূত্র মনে আছে? ভি ইজ ইকুয়াল টু আইআর। তার মানে কি জানো? ভি আউটপুট ইকুয়াল টু হচ্ছে আই আউটপুট ইন্টু আর আউটপুট। সেম ভাবে ভি ইনপুট সমান হচ্ছে আই ইনপুট ইন্টু আর ইনপুট। ভি আউটপুট সমান হচ্ছে আই আউটপুট ইন্টু আর আউটপুট, আর ভি ইনপুট সমান হচ্ছে আই ইনপুট ইন্টু আর ইনপুট। তা আমি এখানে একটু এটা এখানে জায়গায় লিখে দিই, ভি আউটপুটের জায়গায় লিখবো এটা আই আউট ইন্টু আর আউট ডিভাইডেড বাই আই ইন ইন্টু আর ইন। একটুকে কারো কি সমস্যা আছে? কারো যদি সমস্যা না থাকে আমি এবার কি লিখতেছি দেখো, এবার এখান থেকে আমি লিখতেছি আই আউট বাই আই ইন। আই আউট বাই আই ইন মানে কি আইসি বাই আই ই না? আই আউট কি আইসি, আইসি মানে কালেক্টর কারেন্ট, আর আই ইন মানে হচ্ছে আই ই, এদিকে আছে আর আউট ডিভাইডেড বাই আর ইন। একটু তো সবাই বুঝছি। আচ্ছা এ আইসি ডিভাইডেড বাই আই ই এর জায়গায় আমি আলফা লিখতে পারি না? তাহলে আমি কি পাই শেষ পর্যন্ত দেখো, এ ভি সমান আলফা ইন্টু আর আউট ডিভাইডেড বাই আর ইন। তাহলে ভোল্টেজ বিবর্ধন গুণাঙ্ক সমান প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক ইন্টু আর আউট ডিভাইডেড বাই আর ইন। পারবা? পারবা? ইনশাল্লাহ পারবে। এবার দেখো, এবার সূত্রগুলো দেখলে মনে হবে যে সব কিছু কমন। দেখো কারেন্ট গেইনের জায়গায় লিখছি আলফা সমান আই আউটপুট ডিভাইডেড বাই আই ইনপুট সমান আইসি বাই আইই। আইসি কেন লিখছি? কারণ কমন বেসের ক্ষেত্রে কালেক্টরটা হচ্ছে আউটপুটে, এমিটারটা হচ্ছে ইনপুটে, সেজন্য আইসি লিখছি কালেক্টরের কারেন্টটা, আইই লিখছি এমিটারের কারেন্টটা। সেম ভাবে ভোল্টেজ গেইনের জায়গায় লিখছি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ ভোল্টেজ এভি দ্বারা লিখছি ভি আউট বাই ভি ইন, আই আউট ইন্টু আর আউট। এইখান থেকে শেষ পর্যন্ত আমাদের সূত্র আসছে এটা আলফা ইন্টু আর আউট বাই আর ইন। এবার আসো পাওয়ার গেইন। পাওয়ার গেইন এটা একটু বুঝাই। পাওয়ার গেইন আমি একটার ক্ষেত্রে বুঝাচ্ছি, তো বাকিগুলোর ক্ষেত্রে অটোমেটিক তোমরা বুঝবা। ওকে, পাওয়ার গেইনের ক্ষেত্রে দেখো দেখো পাওয়ার গেইন সেটাকে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ পাওয়ার এপি দ্বারা প্রকাশ করতেছি। অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ পাওয়ার। পাওয়ার গেইন কি হবে? পাওয়ার আউটপুট
ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। তোমাদের পি ইজ ইকুয়াল টু ভিআই, এই সূত্রটা কি মনে আছে? মনে না থাকলে একটু মনে করার চেষ্টা করো। পি ইজ ইকুয়াল টু ভিআই, তাহলে যদি পি আউট লিখি তাহলে মানে ভি আউট ইন্টু আই আউট, আর যদি পি ইনপুট দিই তাহলে ভি ইন ইন্টু আই ইন। এই সূত্র থেকে আমি এখন এখানে বসাই ভি আউট ডিভাইডেড বাই ভি ইন ইন্টু, এখান থেকে কি বসানো যায়, আই আউট ইন্টু আই ইন। আচ্ছা দেখো তো, ভি আউট ডিভাইডেড বাই ভি ইন, এটার মান পাইছি কি? এটার মান পাইছিলাম আমরা আই সি ইন্টু আর আউট ডিভাইডেড বাই আই ই ইন্টু আর আউট, সরি আর ইন। আর এদিকে আই আউট মানে আই সি, আই ইন মানে আই ই। এবার দেখো তো, এটার বদলে আমি লিখতে পারি আলফা, এটার বদলেও লিখতে পারি আলফা, তার মানে আলফা ইন্টু আলফা মানে আলফা স্কোয়ার ইন্টু আর আছে কি আর আউট ডিভাইডেড বাই আর ইন। তার মানে আমরা সূত্র পেয়ে গেছি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ পাওয়ার অথবা ক্ষমতা লাভ অথবা ক্ষমতা বিবর্ধন গুণাঙ্ক অথবা পাওয়ার গেইন, তুমি যেটাই বলো সেটার সূত্র কি? আলফা স্কোয়ার ইন্টু আর আউট বাই আর ইন। ক্লিয়ার? এগুলো সবগুলো কিসের ক্ষেত্রে বের করতেছি? কমন বেস। কি? কমন বেস। আজকের কনসেপ্ট বুঝাতে এই সময় যাবে, ম্যাথগুলো খুবই ছোট, ম্যাথ খুবই ছোট। জাস্ট তোমার ধরতে পারতে হবে যে কমন বেস নাকি কমন এমিটার নাকি কমন কালেক্টর। এটার জন্যই আমাদের সূত্রগুলো মনে থাকবে আশা করি। আচ্ছা, এখানে আর ইনপুট মানে আর ইনপুট সমান কি? ভি ইন বাই আই ইন। এটা আশা করি কারো বুঝতে সমস্যা হয় নাই। কেন আমি বুঝতে সমস্যা হয় নাই বলতেছি, সেটা তো এমনিই বুঝতেছো তোমরা। দেখো দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর, সেম ভাবে ভি ইনপুট ইজ ইকুয়াল টু আই ইনপুট ইন্টু আর ইনপুট। তো এখান থেকে আর ইন এর মান কত? ভি ইন ডিভাইডেড বাই আই ইন। আই ইন মানে আই ইনপুট হচ্ছে এখানে এমিটার, কিন্তু ভি ইনপুট কত সেটা একটু বোঝার চেষ্টা করি। চলো দেখো, এখানে আর ইন এর জায়গায় লিখছি ভি ইন ডিভাইডেড বাই আই ইন, এখানে ডেল আই ই লিখছি। ডেল কোন সময় লিখবো সেটাও আমি দেখাবো, কিন্তু এখানে ডেল আই ই লিখলাম। আচ্ছা লিখলাম মানে আই ই লিখছি এমিটার ইনপুট সেজন্য, কিন্তু ভি বি ই কেন লিখলাম? ভি বি ই এবার একটু বোঝার চেষ্টা করি ভি বি ই কেন লিখলাম। ইনপুট ভোল্টেজটা কোন দিকে? এখানে ইনপুট ভোল্টেজটা হচ্ছে এটা, ঠিক না? আর আউটপুট ভোল্টেজ যদি ধরি এটা, এমন? হ্যাঁ, আউটপুট ভোল্টেজ এটা না, আসলে আউটপুট ভোল্টেজ হচ্ছে এই রোধের মধ্য দিয়ে মাপবো, তো ঘুরে ফিরে এটার মানের সাথেও একটা প্রভাব পড়বে। এখন কথা তো সেটা না যে ভি বি ই মানে কি। দেখো ভি বি ই এটা মানে কি একটু চিন্তা করো। কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে সেটা বলতেছি। দেখো কারেন্টটা এই প্লাস থেকে শুরু হয়েছে, প্লাস থেকে এদিকে গিয়ে এদিকে আসতেছে, আমি সেটা হিসাব করতেছি, এভাবে চিন্তা করতেছি। আসলে এভাবে না, এখানে ইটা দুই ভাগ হয়ে যায়, এদিকে একটা যায় এদিকে একটা যায়। তুমি জাস্ট নাম মনে রাখবা কিভাবে। দেখো ই এদিকে ঢুকতেছে, বি দেখো এদিকে আমি এই ঘরটা চিন্তা করব এবং বি থেকে ই এর দিকে এভাবে চিন্তা করব, বি থেকে ই এর দিকে। আর এখানের ক্ষেত্রে কি চিন্তা করব? এখানে হচ্ছে প্লাস থেকে মানে সি থেকে বি এর দিকে, এখানের ক্ষেত্রে হবে বি সি বি। এখানে হচ্ছে ভি বি ই। কেন? কারণ বি থেকে ই এর দিকে, আর এখানে হচ্ছে কি সি থেকে বি এর দিকে। আর এখানে প্লাসটা এদিক থেকে, তো বি থেকে ই এর দিকে, আর এখানে প্লাসটা এদিকে, তো সি থেকে বি এর দিকে। এভাবে জাস্ট এমনি মাথায় রাখো।
এটা নিয়ে এত ঝামেলা কিছু করার নাই, দেখো ঝামেলা করেও লাভ নাই এটাতে, এটা জাস্ট এমনি জাস্ট মনে রাখো। সেমভাবে দেখো এই যে আউটপুটের সময় কি লিখছি, সি থেকে বি এর দিকে, আর নিচে আউটপুট কারেন্টটা, আর আউট সময় কি লিখছি, ভি সি থেকে বি এর দিকে, আর কারেন্টটা কি আউটপুট কারেন্ট। এবার এটা স্ক্রিনশট নেওয়া হলে আর একটা স্ক্রিনশট নিতে হবে, এখন সিরিয়ালে, এখন শুধু স্ক্রিনশট, আর লাস্টে কি লিখছি, আই ই সমান আই বি প্লাস আইসি, এটা আমরা সবাই জানি। এখন বাকি সূত্রগুলো আমি একটাও বুঝাবো না বলতে সবগুলোই সেম, জাস্ট এখানের ক্ষেত্রে দেখো যখন কমন বেস তখন এটার নাম হচ্ছে আলফা, যখন কমন বেস এটার নাম হচ্ছে আলফা, কমন এমিটারে সেটার নাম হয়ে যায় বিটা, কমন কালেক্টরে সেটার নাম হয়ে যায় গামা। কি বলতেছি খেয়াল করবা, কমন এমিটারে গিয়ে সেটার নাম হয়ে যায় বিটা, কমন কালেক্টরে গিয়ে সেটার নাম হয়ে যায় গামা। এবং এইগুলো একটু চেঞ্জ হয়, চলো, কিন্তু বাকি একটাও চেঞ্জ হবে না, বাকিগুলো একটাও চেঞ্জ হবে না। একটু দেখি আমরা, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নাও। ক্যাটাগরি 2 কমন এমিটার কনফিগারেশন। আমরা জানি আবারও এখানের মধ্যে বিটা দ্বারা প্রকাশ করতেছে কারেন্ট গেইনকে, তার মানে এখানেও আই আউটপুট ডিভাইডেড বাই কি হবে, আই ইনপুট। এখানে আউটপুট কারেন্টকে জানো, এখানে আউটপুট কালেক্টর, বেস হচ্ছে এখানে ইনপুট। এমিটারটা কমন, তো এমিটারটাকে মাঝখানে দিবে, এই যে চিত্র তোমরা আঁকতে পারবা আগের কনসেপ্টেই। এমিটারটাকে মাঝখানে রাখছে, এদিকেরটা হচ্ছে বেসের ঘর, এদিকেরটা হচ্ছে কালেক্টরের ঘর, এটা হচ্ছে ইনপুটের ঘর, এটা হচ্ছে আউটপুটের ঘর। এটা যদি ইনপুটের ঘর হয় তার মানে এটার কারেন্টটাই ইনপুট, মানে বেসের কারেন্টটাই ইনপুট, আর কালেক্টরের কারেন্টটা আউটপুট। তাহলে আমাদের আর ঝামেলা নাই। আউটপুট ডিভাইডেড বাই ইনপুটের ক্ষেত্রে কি লিখবো, আইসি ডিভাইডেড বাই আইবি, এটা ক্লিয়ার। আর ভোল্টেজ গেইন এবি, এখান থেকে ওই আগে আলফা লিখছিলাম না, আগে লিখছিলাম আলফা ইন্টু আর আউট বাই আর ইন, এবার হচ্ছে বিটা ইন্টু আর আউট বাই আর ইন। সেম ভাবে এবার পাওয়ার গেইন বিটা স্কোয়ার ইন্টু আর আউট বাই আর ইন, আগে ছিল আলফা স্কোয়ার ইন্টু আর আউট বাই আর ইন। যখন এটা কি ছিল, কমন বেস, এখন কমন এমিটারের ক্ষেত্রে এগুলো বিটা নাম দিয়ে প্রকাশ পাবে। এবং আউটপুট কারেন্ট কালেক্টরেরটা ঠিক আছে, কিন্তু ইনপুট কারেন্টটা চেঞ্জ হবে। ওকে, কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ, খেলা দেখি, কালকেও দেখছি। ক্লিয়ার হইলে এখন কমন কালেক্টরেরটা দেখব। কমন কালেক্টরের ক্ষেত্রে ইনপুটকে আউটপুটকে সেটা একটু দেখব। এটা স্ক্রিনশট নিয়ে নাও। এসএস ডান বলো, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। 5 4 3 2 1 0। আশা করি তোলা হয়েছে। এবার হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। একটু চিত্রটা আগে একবার দেখায়। এই যে দেখো, এখানে হচ্ছে কালেক্টরটা মাঝখানে কমন হিসেবে রাখছে, আর এটা হচ্ছে বেসের ঘর, এটা হচ্ছে এমিটারের ঘর। ওকে, তো এখানে ইনপুট কে হবে বুঝতেছো, বেস, আর আউটপুট কি হবে, এমিটার। এরকম মনে হইতে পারে, কিন্তু আসলে তেমন জীবনেও না। এখানে কালেক্টর ইনপুট হিসেবে থাকবে, কালেক্টরটাকে ইনপুট হিসেবে এখানে দেওয়া হয়, আর আউটপুট হিসেবে কাকে দেওয়া হয়, এমিটারকে। ওকে, এটা একটু এক্সেপশনাল। কমন কালেক্টরের ক্ষেত্রে ইনপুট হচ্ছে কালেক্টর নিজে। ওকে,
ইনপুট হচ্ছে কালেক্টর নিজে, আর আউটপুট কি হিসেবে? আউটপুট হচ্ছে এমিটার কারেন্ট। ওকে, এটা একটু মনে রাখবে, এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। আর অ্যাম্প্লিফিকেশন ভোল্টেজ, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ ভোল্টেজ, এখানে জাস্ট গামা বসাই দিবা। আর পাওয়ারের ক্ষেত্রে এখানে গামা স্কোয়ার, আগেরগুলোর মতো। আগে একবার আলফা ছিল, আরেকবার বিটা ছিল, আরেকবার আলফা স্কোয়ার ছিল, আরেকবার বিটা স্কোয়ার ছিল। এবার হচ্ছে গামা, গামা স্কোয়ার, এই যে গামা, গামা স্কোয়ার। বাকি সব সেম, বাকি সব কিছুই সেম। এসএস ডান। যদি এটারও এসএস ডান হয়, আমরা এখন ম্যাথে যাব, আমরা এখন ম্যাথ করব। এটা এসএস ডান নাকি বলো? এটা নিয়ে প্রশ্ন তেমন আসে না, কমন কালেক্টরের প্রশ্ন খুবই কম আসে, মানে গামা বের করতে বলার প্রশ্নটা খুবই কম আসে। হয় আলফা বিটা দিয়ে দেয়, ওখান থেকে বের করতে বলে, ওরকমগুলো আসে, এরকমগুলো কম আসে। আচ্ছা, এবার দুইটা গুরুত্বপূর্ণ কথা বলি। দুইটা গুরুত্বপূর্ণ কথার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট গেইন, প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। আমি বলছি না এতক্ষণ ধরে সব কিছু কি একই, সব কিছু একই, কিন্তু ভিন্ন ভিন্ন কনফিগারেশনের ক্ষেত্রে, ঠিক না? সব কিছু একই, ঠিক আছে। আলফার মান কিন্তু বিটার মানের সমান হবে না, বা বিটার মান আলফার মানের সমান হবে না, বা আলফার মান গামার মানের সমান হবে না, কারণ এগুলো সব ভিন্ন ভিন্ন কনফিগারেশনে। সেখানে আউটপুটও ভিন্ন, ইনপুটও ভিন্ন, তো মানও ভিন্ন ভিন্ন আসবে, স্বাভাবিক। এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণক আলফা বের করতে বলছে এখানে, দেখো, এবং কারেন্ট গেইন বিটা। তুমি মাঝে মাঝে প্রশ্নে দেখবা প্রবাহ বিবর্ধক গুণাঙ্ক ও প্রবাহ লাভ বের করো। এখন পরীক্ষার মধ্যে এরকম যদি প্রশ্ন দেখো, তাহলে বুঝবা তোমার টিচার তোমার বইয়ের থেকে প্রশ্ন করছে, এবং বইয়ে প্রবাহ লাভ শব্দটা যেখানেই দেখছে সবখানে বিটা বের করছে। প্রবাহ লাভ শব্দটা দেখছে আর কি বের করছে? বিটা বের করছে। আর প্রবাহ বিবর্ধক গুণক শব্দটা যখন দেখছে তখন আলফা বের করছে বইয়ের মধ্যে। কিন্তু আমরা জানি আদতে প্রবাহ লাভ বলতে সব একই কথা, জাস্ট এক একটা এক এক কনফিগারেশনের ক্ষেত্রে। ওকে, তো তুমি জাস্ট এটা মনে রাখো যে পরীক্ষার মধ্যে যদি প্রবাহ বিবর্ধক গুণক জিজ্ঞেস করে আলফা বের করব, মানে কমন বেসের ক্ষেত্রে প্রবাহ লাভটা বের করব। আর যদি জিজ্ঞেস করে প্রবাহ লাভ, তখন আমরা কমন এমিটারের ক্ষেত্রেটা বের করব। ওকে, এটা মাথায় সেট করে ফেলিও। ইজি ইজি। কোন ট্রানজিস্টর 8 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ পরিবর্তনের জন্য 7.9 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ঘটল। দেখো, এমিটার ইনপুট, কালেক্টর আউটপুট, এখানে বুঝে গেছি। এমিটার ইনপুট, কালেক্টর আউটপুট আমরা বুঝে গেছি। কেমনে? দেখো, নিঃসারক প্রবাহ পরিবর্তন, এখানে ইনপুটের কথা বলছে, আউটপুটের কথা বলছে। নিঃসারক মানে তো জানো, নিঃসারক মানে এমিটার, আর সংগ্রাহক মানে কালেক্টর। এটা আমরা বাংলা বললে আবার অনেকে বুঝে না। নিঃসারক মানে হচ্ছে এমিটার, সংগ্রাহক মানে কালেক্টর। তার মানে তোমাকে এখানে এমিটার কারেন্ট দিয়ে দিছে কত? 8.0 মিলি অ্যাম্পিয়ার। তোমরা চাইলে এটাকে অ্যাম্পিয়ারে নিয়ে যেতে পারো, কিন্তু যেহেতু আমরা অনুপাত বের করবো তো ঘুরে ফিরে সেম আসবে। ওকে, আর কালেক্টর কারেন্ট দিয়ে দিছে কত? 7.9 মিলি অ্যাম্পিয়ার। তোমাকে বলছে প্রবাহ বিবর্ধক গুণাঙ্ক মানে আলফা বের করতে। আলফা ইজ ইকুয়াল টু জানি ইনপুট কারেন্ট ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট, এরকম নাকি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। পোলাপাইন এখানে গিয়ে ভুল করে ফেলে, জানো, আই বাই আইসি লিখে ফেলে। আসলে আমাদের মাথার মধ্যে সেট করে রাখতে হবে কি আইসি বাই আই। এটা যদি ভুলে যায় আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট এমিটারে, কালেক্টরে আউটপুট, আউটপুটের মান 7.9 আর এখানে 8 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কাটা যাবে, কাটা গেলে আলফার মান কত আসে? 7.9 divided by 8, 0.9875, 0.9875। এখন আরেকটা কি করতে বলছে? কারেন্ট গেইন, কারেন্ট
কারেন্ট গেইন বিটা বের করতে বলছে। বিটার মান কি হবে একটু বলো তো। বিটার মান আমরা জানি, বিটা বের করি কমন এমিটারের ক্ষেত্রে। কমন এমিটারের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট হয়। এখন তুমি কালেক্টর কারেন্ট জানো 7.9 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু তুমি তো বেস কারেন্ট জানো না। তুমি কি বেস কারেন্ট জানো? তুমি জানো না, কিন্তু তুমি আরেকটা সূত্র জানো। আরেকটা সূত্র তুমি জানো, সেটা হচ্ছে আইই সমান আইসি প্লাস আইবি। এখান থেকে তুমি আইবি বের করো। আইবি এর মান হচ্ছে আইই মাইনাস আইসি, আইই মাইনাস আইসি। আচ্ছা, এটা যদি বের করে ফেলতে পারো তো এখানে বসাও আইই মাইনাস আইসি, তার মানে আইই এর মান কত? আইই এর মান হচ্ছে উপরে 7.9 বসাইলাম, আইই এর মান 8.0 আর এদিকে 7.9 মিলি অ্যাম্পিয়ার। এখান থেকে বিটার মানটা কত আসে একটু দেখি। এই দুইটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমার এখানে ফুল ক্লিয়ার। আমি এখানে চেক করতেছি, আমার এখানে ফুল ক্লিয়ার। যাদের ডিস্টার্ব করতেছে তোমরা রাউটারটাকে অফ করে অন করো, যেভাবে সুবিধা হয় আর কি। ওকে, আশা করি এটা বুঝছো। এবার এটা বুঝলে আরেকটা ম্যাথে যায়। 250 ওহম রোধ বিশিষ্ট এমিটার কারেন্টের ফলে 500 কিলো ওহম রোধ বিশিষ্ট কালেক্টরের জন্য ভোল্টেজ গেইন কত হবে? আচ্ছা, যখন আলফা সমান দিয়ে দিছে 0.95, একটু চিন্তা করো 250 ওহম রোধ বিশিষ্ট এমিটার কারেন্ট। কি বলছে? এমিটার কারেন্ট। এমিটার তার মানে এমিটার এখানে ইনপুট হিসেবে আছে আর কালেক্টর হচ্ছে আউটপুট হিসেবে। আমরা জানি এমিটার ইনপুট, কালেক্টর আউটপুট হয় কমন বেস কনফিগারেশনে, ঠিক না? কমন বেস কনফিগারেশনে। আচ্ছা, কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে ভোল্টেজ গেইনের সূত্র কি? আনসার, ভোল্টেজ গেইন এবি এর সূত্র কমন বেসের ক্ষেত্রে আলফা ইন্টু আর আউট ডিভাইডেড বাই আর ইন, ঠিক না? আলফার মান কত? 0.95। আর আউটপুট রোধ কত? 500 কিলো ওহম। তো 500 কিলো ওহমকে 500 ইন্টু 1000 ওহম লিখবো আমরা। 500 কিলো ওহমকে 500 ইন্টু 1000 ওহম লিখবো। আর ইনপুট রোধ হচ্ছে 250 ওহম। এখান থেকে ভোল্টেজ গেইনের মানটা বের করো। কোনো একক থাকবে না কিন্তু। 500 ইন্টু 1000 ডিভাইডেড বাই 250, 1900। ভোল্টেজ গেইন বের হয়ে গেল। এবার পাওয়ার গেইনটা একটু বের করি। অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এরকম না, এই যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অফ পাওয়ার আলফা স্কোয়ার ইন্টু আর আউট ডিভাইডেড বাই আর ইন। অথবা তুমি লিখতে পারো এবি আলফা ইন্টু এবি। আলফা ইন্টু এবিও লেখা যায়। এটা কেমনে লিখছে যদি না বুঝে থাকো, দেখো আলফা ইন্টু আর আউট বাই আর ইন মানে তো এবি, ঠিক না? তো এখানে আলফা স্কোয়ার, তো আমি আলফা ইন্টু আর আউট বাই আর ইন এভাবে লিখতে পারি না? এটা যদি লিখতে পারি, এই আলফা ইন্টু আর আউট বাই আর ইন এর জায়গায় লিখলাম এবি। তো আলফাকে এবি দিয়ে গুণ দিয়ে দিলেই তো আমাদের আনসার বেরিয়ে যাচ্ছে, আলফা ইন্টু এবি। অথবা তুমি যেটা শিখছিলে আলফা স্কোয়ার ইন্টু কি আর আউট বাই আর ইন, সেভাবেও করতে পারবা। $1805। নাইমা কি করছো তুমি? 1805 আসে।
একটু যদি বুঝে থাকো, এবার আমি প্রবলেম নাম্বার 3-তে যাই। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। 5 4 3 2 1 0 নিশ্চয় স্ক্রিনশট। ক্যালকুলেশন ভুলেছে, নাচো এখন, তাইলে নাচো। ক্যালকুলেশন ভুল হলে নাচবা সব সময়। এটা আমি করে দিব না, কি বলতেছি, এটা আমি করে দিব না, এটা তোমরা বাড়ির কাজ করবা। SW কিভাবে বের করবো আমি একটু সব কিছু বলি। দেখো এখানে RL দেওয়া আছে, RL বা লোড রেজিস্ট্যান্স, এটার নাম হচ্ছে লোড রেজিস্ট্যান্স। সবসময় মাথায় সেট করে রাখবা, লোড রেজিস্ট্যান্স এই শব্দটা যেখানে দেখবা সেটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স দেখবাই মানে আউটপুট রেজিস্ট্যান্স। আচ্ছা, আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 5 কিলো ওহম, ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 কিলো ওহম, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 5 মিলি ভোল্টেজ, বিটা এর মান দেওয়া আছে 50, কমন এমিটার কনফিগারেশন। দেখো বিটা কোন সময় থাকবে, কমন এমিটার কনফিগারেশনে, এটা তো আমাদের কমন সেন্সেই বলতেছে। আইবি বের করতে বলছে, আইসি বের করতে বলছে, ভি আউট বের করতে বলছে। আচ্ছা একটু চিন্তা করি, হ্যাঁ একটু চিন্তা করাই, তোমাদেরকে দিয়েই চিন্তা করাই। আইবি বের করতে বলছে, আমরা জানি আইবি বের করতে হলে আমাদের কমন এমিটার কনফিগারেশন লাগে, ঠিক না? দেখো কেমনে, কমন এমিটার কনফিগারেশনে আমরা জানি এরকম এরকম কিনা বলো, নাকি এরকম? সূত্র এগুলা মনে হয় যে কত সহজ, কিন্তু এগুলাতেই পোলাপাইন বেশি ভুল করে। কোনটা ইনপুট কোনটা আউটপুট ভুলে যায়। কমন এমিটারের ক্ষেত্রে ইনপুট কারেন্ট হচ্ছে কোনটা, বেসেরটা, আর আউটপুট কারেন্ট হচ্ছে কালেক্টরেরটা। তো এখানে আমাদের কালেক্টর কারেন্ট কি জানা আছে? জানা নাই। বেস কারেন্ট কি জানা আছে? তাও জানা নাই। ওমা কিছুই তো জানি না, কেমনে বের করবো? একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। দেখো আমাদের সূত্রগুলো একটু দেখাই তোমাদেরকে। কই কমন এমিটার, কমন এমিটারের ক্ষেত্রে এটা তো কমন কালেক্টর। কমন এমিটারের ক্ষেত্রে দেখো আইসি বাই আইবি। এখন তোমার এখানে প্রশ্নে কি কি আছে দেখো, দেখো তুমি এখানে শুধু বিটাটা জানো, শুধু বিটাটা জানো, তুমি আইবিও বের করতে হবে, আইসিও বের করতে হবে। কিভাবে বের করবে একটু দেখো। আমরা জানি দেখো আইসি এখানে হচ্ছে আউটপুট কারেন্ট, আর আইবি হচ্ছে ইনপুট কারেন্ট। আমরা দুইজনের যে কোনো একজনকে যদি বের করতে পারি তাহলে আমাদের এই সূত্র থেকে আরেকজনকে বের করে ফেলতে পারবো, ঠিক না? কারণ বিটার মান দেওয়া আছে। দুইজনের যে কোনো একজনকে কিভাবে বের করব দেখি। আমরা আবারও ভি ইকুয়াল টু আই আর সূত্রে যাব। ভি আউট সমান আই আউট ইন্টু আর আউট, আর ভি ইন সমান আই ইন ইন্টু আর ইন। দেখি কোনগুলার মান সব দেওয়া আছে। ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা দেওয়া আছে। ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, এটা দেওয়া আছে। তার মানে ইনপুট কারেন্ট বের করে ফেলতে পারবো। ইনপুট কারেন্ট মানে হচ্ছে আইবি, আইবি বের করে ফেলতে পারবো এখান থেকে। এটা কি বুঝছো? ইনপুট ভোল্টেজ দেওয়া আছে কত, 5 মিলি ভোল্টেজ। ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 কিলো ওহম। তার মানে আমাদের ইনপুট কারেন্টটা বের করে ফেলতে পারবো, মানে আইবি। তো এখান থেকে বসাই, এখানেই বসাই। আমি এই সূত্রে পরে যাব, আমি আগে এখানে লিখতেছি আইবি সমান ভি ইন। ভি ইন মানে হচ্ছে ভি ইন ডিভাইডেড বাই কি, আর ইন। ভি ইন এর মান হচ্ছে 5 ইন্টু মিলি শব্দটা তুলতে হবে, জন্য tan ইনভার্স 3 ভোল্ট। দেখো এটা মিলি ভোল্টেজ, তো মিলির জায়গায় আমি tan ইনভার্স 3 বসাইছি। আচ্ছা, আর আর ইন 1 কিলো ওহম, কিলো শব্দের জন্য আমি 1000 বসাইছি। 1000 1000 1000। এখান থেকে আমি যেটা পাবো সেটা এম্পিয়ার এককে পাবো। কোন এককে? এম্পিয়ার এককে। ভাগ দাও। ফাইভ ইন্টু 10 ইনভার্স 6
5 ইন্টু 10 ইনভার্স 6 অ্যাম্পিয়ার, 5 ইন্টু 10 ইনভার্স 6 অ্যাম্পিয়ার ইনপুট কারেন্ট পেয়ে গেছি। এটা যদি এখন এখানে বসাই আমি আইসি এর মানটাও পেয়ে যাব। বিটার মান কত 50, আইবি এর মান কত বের করছি 5 ইন্টু 10 ইনভার্স 6, 2.5 ইন্টু এটার মান কত, আইসি আইবি বের করে ফেলছি, ভি আউট বের করতে বলছে, ইজিলি বের করতে পারবো। ভি আউট মানে হচ্ছে আই আউট ইন্টু আর আউট, ঠিক না? এখন আই আউট মানে কি? আই আউট মানে হচ্ছে কালেক্টর কারেন্ট, আর আউট মানে কত 5 কিলো ওহম, 5 ইন্টু 1000 ওহম। আর আইসি বের করছি না আমরা, এটা হচ্ছে আইসি আউটপুট কারেন্ট আর কি। আইসি বের করছি কত 2.5 ইন্টু 10 ইনভার্স 4, 2.5 ইন্টু 10 ইনভার্স 4। এখান থেকে আমি 5 ইন্টু 1000 দিলাম 1.25। ভি আউটের মান আসছে 1.25 ভোল্টেজ। সব উত্তর বেরিয়ে গেছে, আইবিও বেরোলো, আইসিও বেরোলো, ভি আউটও বের হলো। এখন তোমাদের কাছে সব মান দেওয়া আছে, তোমরা ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন এন্ড আলফার মান বের করবা। আমরা জানি আলফার ক্ষেত্রে তোমাদের সূত্রটা কি ছিল, এখন আই তো জানি না, আবার আই যেহেতু জানি না, আমরা তো জানি আই সমান হচ্ছে কি আইবি প্লাস আইসি। তো আইবি আইসি জানো, সেখান থেকে আই বের করতে পারবা না? অবশ্যই পারবা। তো সবগুলাই এখান থেকে তোমরা বের করতে পারবা। এটা হচ্ছে বাড়ির কাজ তোমাদের, এটা তোমাদের বাড়ির কাজ। এখানে নাচতেছ না, ভুল করে নাচতেছ, লজ্জা লাগতেছে না? ক্যালকুলেটর থেকে সংখ্যাগুলো বের হয়ে চুল টানবে, কান টানবে যদি আবার ভুল করো। এটা বুঝছো কিনা বলো? 2 নাম্বারটা বাড়ির কাজ করবা। আমি পুরাই তো করে দিছি, বলতে গেলে সবই তো বের করে দিছি, জাস্ট কিভাবে আগাবা বুঝছো। একটা মান পাচ্ছ না, তার মানে ওকে বের করার কোনো না কোনো ওয়ে আছে। ওকে, তুমি দেখতেছো প্রথমে আমি ভিটা সমান আইসি বাই আইবি লিখে ফেলছি, ওমা দেখি যে আমি আইসিও জানি না আইবিও জানি না। তা এখন আমি সেখান থেকে পরিচয় বের করছি। আইবি কি? আইবি হচ্ছে ইনপুট কারেন্ট, তো সেটা মানে হচ্ছে ভি ইনপুট ডিভাইডেড বাই আর ইনপুট। সেখান থেকে আমি আইবি এর মান পেয়ে গেছি, আইবি পেয়ে গেছি, আর এখান থেকে আইবি এর মান এখানে বসাই দিছি, বিটার মানটা এখানে বসাই দিছি, আইসি পেয়ে গেছি। আইবি আইসি দুটোটা পেয়ে যাওয়ার পর আইসিটা হচ্ছে আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্টও আমরা জেনে গেছি, আর আউটের মান প্রশ্নে দেওয়া আছে, তাহলে ভি আউটও বের করে ফেলছি। এরকম আস্তে আস্তে সবগুলাই বের হয়ে যাবে, সবগুলাই বের হয়ে যাবে। ওকে, একটা জিনিস, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, এগুলো বের করার সময় আলফা ইউজ করবা নাকি বিটা ইউজ করবা? আমাকে একটু কমেন্ট করে জানাও, আলফা ইউজ করবা নাকি বিটা ইউজ করবা? বলো, কমেন্ট করো, বলো 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 বলো। দেখো ভয় পাচ্ছে সবাই, দেখো এখানে কি লিখছি, সিই কনফিগারেশন মানে হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের সবসময় বিটা ইউজ করতে হবে, বিটা। আর যদি বলতাম কমন বেস কনফিগারেশন তখন আলফা ইউজ করতাম, যদি বলতাম কমন কালেক্টর কনফিগারেশন তখন গামা ইউজ করতাম। ওকে,
এটা বলতে সবাই ভয় পাচ্ছিল। মানে ভোল্টেজ গেইনের ক্ষেত্রে আমরা লিখব বিটা ইনটু আর আউট ডিভাইডেড বাই আর ইন, আর পাওয়ার গেইনের ক্ষেত্রে লিখব বিটা স্কোয়ার। ওকে, এরপর আলফার মান তো তোমরা বের করতেই পারবা। বলতে চেয়ে বলো নাই, ভয় পাইছো, তো এটা একটু মাথার মধ্যে রাখবা যে কোনটা কমন এমিটার বলছে নাকি কমন বেস বলছে নাকি কমন কালেক্টর বলছে, এটা একটু মাথায় রাখবা। আর এখন হচ্ছে যে মানগুলো বলছি ওদের মধ্যে কি দেখো, ইন্টার রিলেশন এবং আলফা বিটা অ্যান্ড গামা, এটাই হচ্ছে আজকের লাস্ট। আজকে সংখ্যা পদ্ধতি ধরবো মনে করছিলাম, বেশি বড় হয়ে যাবে ক্লাস। সংখ্যা পদ্ধতি আর লজিক গেট দিয়ে আমাদের আগামী ক্লাস শেষ হয়ে যাবে। আগামী ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, সংখ্যা পদ্ধতি আর লজিক গেট দিয়ে। আজকে এটা একটু বুঝার টপিক বেশি ছিল, তাড়াহুড়া করলে তোমরা বুঝতে না কিছু। আমি সেজন্য তাড়াহুড়া করে নেই, ধীরে সুস্থে আরামসে পড়ানো হয়েছে যাতে তোমাদের মাথার মধ্যে পড়াগুলো ঢুকে। ওকে, এবার একটু এগুলো এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। সম্পর্ক, নিজেদের মধ্যে সম্পর্ক একটু দেখো। ইন্টার রিলেশন এবং আলফা বিটা এবং গামা, আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা একটু দেখো। বিটা সমান হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আবার আলফা সমান, তোমাকে মনে করো প্রশ্নে আলফা দিয়ে দিছে, বিটা বের করতে বলছে, বিটা ইজ ইকুয়াল টু 1, তখন তুমি এই সূত্র ইউজ করবা। তোমাকে বিটা দিয়ে দিছে বা আলফা দিয়ে দিছে, বিটা কত জিজ্ঞেস করছে এটা, বিটা দিয়ে দিছে আলফা কত জিজ্ঞেস করছে এটা, সেম ভাবে এটা দিয়েও করতে পারবা, তোমার যেভাবে সুবিধা। ওকে, গামা সমান হচ্ছে 1 বাই 1 মাইনাস আলফা। আবার গামা আর বিটার মধ্যে সম্পর্ক হচ্ছে গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস বিটা। মানে আমি বুঝাতে চাচ্ছি, তোমাকে মনে করো গামা দিয়ে দিছে, সরি মনে করো তোমাকে বলছে বিটা ইজ ইকুয়াল টু 50 হলে গামা কত, তুমি লিখবা গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস বিটা 1 প্লাস 50, গামা ইজ ইকুয়াল টু 51, এরকম করে। তো সেমভাবে সব কিছু করতে থাকবা। এটাও তোমাদের বাড়ির কাজ। আলফা সমান এটা দেওয়া আছে, আইসি সমান এটা দেওয়া আছে, এরকম হলে আইবি কত জিজ্ঞেস করছে দেখো তো। দেখো খেয়াল করো, আলফা দেওয়া আছে, আমরা জানি আলফা সমান আইসি বাই আইই, এটা জানি, আমরা জানি। আবার বিটা সমান জানি কি আইসি বাই আইবি, ঠিক না, আইসি বাই আইবি। এখন আমাদের এখানে হলে আমাদের আইইও বের করতে হবে। আইই আমরা জানি না, আইই বের করা লাগবে আগে। তুমি চাইলে আইবি বের করার জন্য তুমি কিভাবে করতে পারো দেখো তো। প্রথমত আইই বের করে ফেলতে পারো এখান থেকে। হ্যাঁ, আইই যদি বের করি আইসি বাই আলফা, আইসি এর মান 2 ইন্টু tan ইনভার্স 3 মিলি, তো মিলিটাকে আমি tan ইনভার্স 3 লিখলাম। নিচে আলফার মান কত 0.99। এখান থেকে আমি আইই এর মান পাবো। আইই এর মানটা একটু লিখি, তোমরা পারবে আমি জানি, আমি তাও একটু দুইভাবে করাই দেখাচ্ছি। মানে বিটা বের না করেও করা যাবে, আর বিটা বের করে করতে চাইলেও করতে পারবা। কিরকম, আইসি থেকে টু পয়েন্ট 2.02 ইন্টু tan ইনভার্স 3 অ্যাম্পিয়ার, এটা আসছে আইই এর মান। তা আমরা আবার জানি আইই সমান কি আইবি প্লাস আইসি, এরকম জানি না, আইবি প্লাস আইসি। তো এখান থেকে আইবি বের করে ফেলতে পারি আমরা। এখান থেকে আইই মাইনাস আইসি দিয়েও আমরা আইবি বের করতে পারি। আই এর মান বের করছি, আইসি এর মান প্রশ্নে দেওয়া। এখন যদি এভাবে না আগায়, আমি বিটা দিয়ে করতে চাচ্ছি। মনে করো আমি জানি বিটা সমান কি আইসি বাই আইবি। এখান থেকে আমি আইবি লিখতেছি, আইবি সমান আইসি বাই বিটা। এখন বিটার জায়গায় আমি এই সূত্রটা লিখে দিব, আলফার মান যেহেতু দেওয়া আছে, আইসি এদিকে হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এই বিটার জায়গায় এটা লিখে দিচ্ছি। এখন আলফার মান দেওয়া আছে প্রশ্নে, এখান থেকে করে ফেলতে পারবা না, এভাবেও তুমি বের করতে পারো। অথবা ওইখানে হলে দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে, আগে আইই বের করতে হচ্ছে, এরপর আইই সমান আইবি প্লাস আইসি লিখতে হচ্ছে। এখন হলে তুমি ডিরেক্ট করতে পারতেছো। ইন্টার রিলেশনের সুবিধা হচ্ছে এটাই।
বুঝতে পারছো? এখান থেকে হলে তুমি ডিরেক্ট সুবিধা ভোগ করতে পারবা একবারে আলফার হেল্প নিয়ে। এখন একটা জিনিস দেখো, এখানে নোটে লিখছি বিটা এর মান সবসময় 1 থেকে বড় হবে, এবং আমি ডাবল বড় চিহ্ন কেন দিছি জানো? 1 থেকে অনেক বড় হবে, মানে 50, 40, 30 1 থেকে বড় হবে। আর আলফার মানটা সবসময় 1 থেকে ছোট হবে। আলফার মান সবসময় 1 থেকে ছোট হবে। গামার মান নিয়ে প্রশ্নে কোনো কিছু লেখা নাই, কিন্তু গামার মান তুমি কমন সেন্স দিয়ে বুঝবা। দেখো গামার মান হচ্ছে বিটার থেকে 1 বেশি, বিটার সাথে 1 যোগ করলে গামার মান, তো তোমার কমন সেন্সে বলতেছে গামার মানটাও 1 থেকে বড়। কারণ কমন সেন্স কি, গামা সমান কি 1 প্লাস বিটা, তো বিটা যেহেতু 1 থেকে অনেক অনেক বড়, সেটার সাথে আবার 1 যোগ করলে গামা পাচ্ছি, তার মানে গামাও অনেক বড়। এটা কমন সেন্সের ব্যাপার। ওকে, তো আজকের ক্লাস বুঝছো কিনা কমেন্ট করে লিখ দাও। ইনশাল্লাহ আগামীকালকে কি বার? আগামীকালকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমি কয়টায় ক্লাস দিব এটা চিন্তা করতেছি, আমি পোস্ট দিয়ে জানিয়ে দেব। ছোট্ট টপিক তো, সংখ্যা পদ্ধতির রূপান্তর, তোমরা মজা পাবা, যে কোনো টাইমে করলে করতে পারবা। দেখি আমি জানাবো, হ্যাঁ আমি জানাবো, হয়তো বিকালের দিকেই নিতে পারি 3টায় অথবা 5টায়, আমি জানাবো। একটা ক্লাস এটা শেষ করে ফেলতে পারলে তোমাদের এখানে কয়েকজন 21 ব্যাচেরও আছে, ওদের জন্য একটু সুবিধা হবে, কারণ ওদের রিভিশনের জন্য কিন্তু সময় তেমন নাই, আর 1 মাসও তো নাই, ওদের পরীক্ষার 1 মাস 10 দিনের মতো আছে। তো এই জন্য ওদের জন্যই এগুলো শেষ করা লাগবে। তো 22 ব্যাচের কেউ বলিও না ভাইয়া একদিন গ্যাপ দেন পরে পড়বো, তোমরা পরে পড়তে পড়তে ওদের এইচএসসি পরীক্ষা চলে আসবে, তো সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ক্লাস কেমন লাগছে জানাবা। আর তোমাদের যাদের ফার্স্ট পেপার, এই যে এইচএসসি 22 ব্যাচের ওদের বলতেছি, ফার্স্ট পেপারের ফাইনাল পরীক্ষা আসতেছে না সামনে, তোমাদের জন্য আমি কিছু ক্লাস নিব, পাবলিক গ্রুপেই নিব, পাবলিক গ্রুপে একটু চোখ রাখবা। ফার্স্ট পেপারের অধ্যায়গুলোর উপর 1 শট কিছু ক্লাস নেব 2 থেকে 3 ঘন্টার, শুধুমাত্র পরীক্ষায় কিভাবে মানে আনসার করবা সেগুলোর উপর আমি কিছু সৃজনশীল প্রশ্ন এবং টপিক ওয়াইজ অনেক কিছু টপিকও বুঝাই দিব। আশা করি তোমরা সবাই সাথে থাকবা। আল্লাহ হাফেজ, টাটা। ওয়ালাইকুম সালাম।